হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কেমন জি, আছেন? জি আছি ভালো। ভালো আছেন? তো জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। তো আমরা আজকে অনেকদিন পরে গ্রামারের সেশনে বসলাম। আর শুরুতেই বলি আমার আসলে মোবাইলে চার্জ একটু কম আর একটু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমি ১০টার দিকে আপনার নাস্তা-টাস্তা করে নোটটা করতে বসলাম। যে আমি বললাম যে জিরান পার্টিসিপল এগুলাকে ওই যে সবসময় কনফিডেন্স দিয়ে বলি যে বেশি পরিমাণে তথ্য কনফিউজিং সবকিছু সহকারে আপনি এখানে পাবেন। কারণ হচ্ছে নোটগুলা করার সময় আমি কিন্তু টপিক সিলেক্ট করার সময় শুধু একটা বই দেখি না, অনেকগুলো বই দেখি, অনেকগুলো সোর্স থেকে দেখি। তো ১০টার দিকে আমি নাস্তা-টাস্তা করে বসছি নোটটা করার জন্য। দেখি যে কারেন্ট নাই। মানে আমি নিচে গেলাম, আইসা দেখি যে কারেন্ট নাই। তো এখন সাধারণত অন্যদিন কারেন্ট না থাকলে মাথা-টাথা খুব গরম থাকে। এখন চিন্তা করলাম যে আমার রুটিনে আছে ১০টা থেকে পড়বো, গ্রামার পড়বো। এখন বসে, বসে নোট করতেছি। এই ১০টা থেকে আমি ২টা পর্যন্ত গরমের মধ্যে নোট করতেছি। ধরেন মানে গেঞ্জি-টেঞ্জি সব ভিজে যাচ্ছে। ঠিক আছে? এত বেশি পরিমাণে গরম কিন্তু টেবিলতে করতেছি না। এখন আমি মনে করছিলাম যে এলাকাতে বৈদ্যুতিক কোনো প্রবলেম, এইজন্য কারেন্ট নাই। তো যাই হোক আমার সাথে রুমমেট একজন ছিল। সেও সেও যথারীতি মোবাইল-টোবাইল নিয়ে ব্যস্ত আরকি। যাই হোক যে সেও তার মতো করে ব্যস্ত। আমরা ২ জনের একজনও নিচে যেয়ে চেক করি নাই। কিছুক্ষণ পরে সে গেছে। ২টার দিকে সে গেছে। যাইয়া দেখতেছি যে নিচে কারেন্ট আছে কিন্তু আমাদের বাসায় কারেন্ট নাই। তখন আমি মনে করছি, ও আচ্ছা তাহলে তো মনে হয় মিটারে টাকা চলে গেছে। তো সাধারণত অন্য কোনো সময়গুলাতে এরকম হয় যে কারেন্ট যাওয়ার পরেই যদি আমার পড়াশোনাতে মনোযোগ না থাকে, অ্যাটেনশন যদি না থাকে তখন দেখা গেছে যে ১০ মিনিট পরেই মাথা গরম হয়ে যাবে। এই কেন গেল? নিচে যে আমি ধরেন যে আমি যদি পড়াশোনাতে মনোযোগটা না থাকতো, সারাদিন আমি শুধু নিচে উপরে দৌড়াদৌড়ি করতাম। তো এইটাকে এই যে আমি আমার বোন এখানে আছে বললাম যে মানে যে কোনো একটা কিছুতে মনোযোগটা এরকম হওয়া উচিত। এখন এই কথাটা কেন আনলাম এটার পিছনে আরেকটা ঘটনা আছে। সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদের একজন বড় ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির, উনি মনে হয় ইসলামের ইতিহাস বা এরকম কোনো সাবজেক্ট অনার্স করছে। তো উনিও প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করে। তো কিরকম পড়াশোনা করে? ওনার মনোযোগটা, ওনার অ্যাটেনশন লেভেলটা আমি বলি যে কিভাবে পড়াশোনা করে। তো আ আমাদের নিচে বিল্ডিং এর নিচে একটা জায়গায় জমিদারদের মধ্যে ওরা মানে আত্মীয়-স্বজনদের মধ্যে ঝগড়া বাঁধছে। মারামারি করে এলাকার সব মানুষ চলে আসছে এরকম অবস্থা। আবার পুলিশও এর মধ্যে আসছে। কিন্তু আমাদের যে সম্মানিত যে ভাই তারেক ভাই উনি কি করছে ৮টার দিকে সন্ধ্যার দিকে সেই পেপার নিয়ে বসছে। অনেকগুলা পেপার নিয়ে সে বসছে বা পড়াশোনা করতেছে। পেপারই পড়তেছে। আরো বিভিন্ন বই-টই আছে ওগুলা পড়তেছে। উনি বারান্দায় বসে, বসে পড়তেছে। ওনার ঠিক নিচেনেই এই মারামারিটা লাগতেছে। আর উনি সন্ধ্যা চলে গেল, রাত ১২টা গেল, ২টার দিকে আশেপাশে যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করতেছে। আমার এই একটা রুমমেট আগের সাখাওয়াত ওকে জিজ্ঞাসা করতেছে যে, "সাখাওয়াত নিচে কি কোনো মানে সমস্যা হইছে?" চিন্তা করেন যে পুরো এলাকার মানুষ এদিকে চলে আসছে কিন্তু সে জানে না যে নিচে কি হইছে। কিন্তু আনফরচুনেটলি ওই মানুষটা জব পায় নাই। তো কেন পায় নাই? কারণ হচ্ছে যে উনি প্রচণ্ড পরিমাণে কেউ পড়াশোনা করলেই যে সে জব পাবে বিষয়টা এরকম না। হচ্ছে উনি যেই পড়াটা পড়তেছে পড়াটার প্যাটার্নটাই ভুল ছিল। অথবা উনি গণিত এবং ইংরেজিতে অ্যালার্জি। এজন্য উনি গণিত ইংরেজি পড়তো না। উনি বইসা, বইসা এনালাইসিস করতো। বিভিন্ন বই পড়তো। তো এজন্য বললাম যে চাকরির পড়া তো প্রচুর। তো অনেকে আছে প্রচুর পইড়াও জব পাবে না। কারণ হচ্ছে যে তার পড়ার যে কোয়ালিটিটা ভালো না। এখানে জব পেতে হলে আপনাকে ইংরেজি, গণিত, বাংলা এগুলা বেশি পড়তে হবে। কিন্তু অনেকে আছে সাধারণ জ্ঞানে একদম এনালাইসিস হয়ে যায়। মানে এমন অবস্থা যে সাধারণ জ্ঞানে সে বই একটা লিখতে পারবে। বিষয়টা কিন্তু এই জায়গায় না। আপনাকে যেই জিনিসগুলা বেশি দরকার আমি গত কয়েক বছর আমি জানি যে আমার ইংলিশের লেন্থ কেমন ছিল জানেন? আমি এখনো ইংলিশ ভালো পারি না। ইংলিশের লেন্থ ছিল যে এই যে মানে আমার মাথায় আসছে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস কেন যুক্ত হবে? ঠিক আছে? অথবা ভার্বের সাথে এস যোগ করলে যে এটা যে একটা সিঙ্গুলার ভার্ব হয় এটা আমি জানতাম না। মানে হয়তোবা যে আমাদের যে ছোটবেলা থেকে যে গ্রামারটা পড়লাম, গ্রামারকে দেখলে আমার বমি আসতো। আমি ধরেন যে রাইটিং পার্ট দিয়ে, দিয়ে আসলে পার পেয়ে গেছি। কিন্তু এসএসসি তে আবার A+ ও পাইছি। কেমনে পাইছি জানি না। ওই রাইটিং পার্ট বা ধরেন যে মুখস্থ লেভেলের পড়াশোনা এরকম মানে বেসিক না। কিন্তু সেইখান থেকে আমি অনার্স লাইফে বুঝলাম যে আমাকে যদি এবং ভার্সিটিতে টিকে নেয় তাও ইংলিশের জন্য। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না আমি তো ইংলিশটা আমাকে ধরা দিচ্ছে। আমি যদি এটাকে ওভারটেক না করি, ভালো না করি তাহলে আমি বিপদে পড়ে যাবো। তো এরপরে আমি ১ম এ ইংলিশ পড়া শুরু করলাম। ধরেন যে বিভিন্ন বই-টই কিনলাম। দেখি যে কচুর মাথা কিছুই বুঝি না। এই মাস্টার পড়ে আমি ফালায় দিছি। মাস্টার নিয়ে আমি ২ পৃষ্ঠাও পড়ি নাই। ঠিক আছে? দেখি যে বুঝতেছি না, কি করব?
তো উল্টায় কয়েকটা টপিক ধরতেছি, বুঝতেছি না। মাস্টার কি বলে বুঝতেছি না। আরো বিভিন্ন রেফারেন্স বই-টই পড়লাম, দেখে বুঝতেছি না। পরবর্তীতে আমি ওই যে কবির ভাই আছে, কবির ভাইয়ের কাছে কোর্স একটা করলাম। দেখি যে হ্যাঁ, মোটামুটি বুঝতেছি। পরে দেখলাম যে সাধারণ লেভেলের টিচার যারা, ওনারা খুব ভালো বেসিক থেকে একদম রুট লেভেল থেকে পড়ায় না। আবার যারা একটু আপডেট লেভেলের টিচার, সুমন সেন বা আরো যারা আছে, ওরা আবার খুব বেসিক বিষয়গুলা বলে না। এমনকি আমি যে এত টাকা পয়সা দিয়ে খরচ করলাম, P2 তে ভর্তি হইলাম, ওখানেও গতকাল নাউনের উপর ক্লাস। আমি বিশ্বাস যে আপনারা এখানে যারা আছেন, একদম মানে বিরক্ত হয়ে ক্লাস থেকে বের হয়ে যেতেন। কিন্তু উনি অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছে, যেটা আমি বুঝতেছি, কিন্তু অনেকে বুঝতেছে না। বা যাদের একটু আমি তাহলে আমি যদি একদম নিউ হইতাম, ধরেন যে আমি আগে কোনো জায়গায় পড়ি নাই, জাস্ট অনার্স লাইফের শুরুতে আমি P2 তে ভর্তি হয়ে গেলাম, তখন আমি ইংলিশটা ওনার ক্লাসের আগা মাথা কিছুই বুঝতাম না। কিন্তু আমি সম্পূর্ণ ক্লাসটা বুঝতেছি, কারণ হচ্ছে যে আমি এর আগে অনেকগুলা কোর্স বই টই ওই সেই পড়ে আসছি, এই জন্য তার লেকচারটা ছিল খুবই ইনোভেটিভ। কিন্তু সে খুব হার্ড লেভেলে পড়াইছে, যেটা একজন যার বেসিকটা দুর্বল সেটা বুঝবে না। এই জন্যই বললাম। তো শুধু এই যে আমি এতগুলো কথা বললাম এই জন্যই যে শুধুমাত্র আমাদের এই প্রেজেন্টেশনেই একদম জিরো থেকে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনাদেরকে টেনে টেনে বলা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওনারা পারে না কেন? কারণ উনি 2.5 ঘন্টায় টপিক পড়াইছে। উনি 2.5 ঘন্টায় যা পড়াইছে আমি আপনাদের সাথে সামনে আলোচনা করছি, এগুলা সব মিলে 20 থেকে 25 ঘন্টা। মানে উনি 2.5 ঘন্টায় যা বলছে আমি এটা 25 ঘন্টায় আপনাদের এখানে উপস্থাপন করছি। এই জন্য আপনাদের এটা প্রবলেম হচ্ছে না। এখন 2.5 ঘন্টার একটা বিষয় যদি 20 ঘন্টা, 20 ঘন্টার একটা বিষয় যদি কেউ 2.5 ঘন্টায় বুঝাইতে যায়, তাহলে বোঝা গেল যে সেখানে যে কেউ বুঝবেই না। এই জন্য এইসব কোর্সগুলা করতে হলে বিদ্যাবাড়িতে যেটা হচ্ছে, ওনারা একদম নর্মাল নর্মাল ইংলিশগুলো পড়ায়, এগুলা ঘোড়ার ডিম কিছু আসবে না বিসিএস পরীক্ষায়। বিশেষ পরীক্ষা এখন টাফ লেভেলের প্রশ্ন হয়। আর আর এইটা হচ্ছে বিদ্যাবাড়ির সমস্যা, যে ওনারা গভীরে যায় না। আর P2 বলেন অন্যান্য কোচিংগুলো খুব বেশি গভীরে যায়। এখানে শুধুমাত্র অ্যাডভান্স যারা, ওরাই জিনিসগুলো খুব ভালো করে ধরতে পারবে। কিন্তু যারা মোটামুটি ধরেন যে খুব ভালো বেসিক ক্রিয়েট না করতে পারলে ওখানে প্রবলেম হয়ে যাবে। কথা বুঝছেন তো? তো যেটাই হোক, তো এই জন্যই বললাম যে একমাত্র আমাদের এই সেশন যেগুলা হচ্ছে, এখানে আপনি একদম জিরো থেকে সর্বোচ্চ আপডেট লেভেল পর্যন্ত আপনি মানে দেখবেন, বা আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ওই যে তারেক ভাইয়ের কথা যেটা আমি সবসময় মনে রাখি, যে আমি বেশি পড়াশোনা করলে ওনার কথা মনে পড়ে, যে ওনার ভুলটা কি ছিল, বা উনি জবটা কেন পায়নি। কারণ হচ্ছে ওই যে বললাম যে ইংলিশে আর গণিতে ওনার সমস্যা, আর ইংলিশ আমার দুর্বল জায়গা। এই জন্য আমি ইংলিশ বেশি পড়ি। গণিত আমার স্ট্রং জায়গা, জন্য আমি গণিত পড়িই না। কিন্তু এই গণিত আমার জন্য ভোগান্তির কারণ হবে। এখন আমি ইংলিশকে এখন পর্যন্ত একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি না। মানে এখনো আমি ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না। খুব ভালো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না। এটাকে বলে কোয়ালিটি ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা আপনার বিসিএস এ লিখলে খুব ভালো মার্কস পাওয়া যাবে। এইটা এখনো পারি না। এজন্য ইংলিশে এখনো আমার কাছে আগের মতো ভীতু অবস্থানেই আছি, বা ইংলিশটা এখনো শিখতেছি। তো কিন্তু এরপরে আমার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে ম্যাথ, যে ম্যাথ কীভাবে আপডেট করা। তো এই জন্য আমি বললাম যে আপনারা যদি ভালো কিছু করতে চান, তাহলে ইংলিশ এবং ম্যাথের বিকল্প কিছুই নেই। আমার কাছে সাধারণ জ্ঞান পড়তে অনেক ভালো লাগে, কিন্তু আমি পড়ি না। ঠিক আছে, আমি অল্প কদিন করে দিয়েছি, খুবই মজার, কিন্তু পড়ি না। কারণ আমি জানি যে আমার আগে এই বড় যে সমস্যাটা, এইটাকে আগে ওভারকাম করতে হবে। কারণ সাধারণ জ্ঞান পড়তে গেলে আমার এমনিই ভালো লাগবে, বসে বসে পড়বো। এই জন্যই বলে যে জব প্রিপারেশন যারা নেয়, এদের মধ্যে 99% মানুষ, 99% মানুষ এর মধ্যে একটা কমন সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, কেউ হয়তো বা ইংলিশে ভালো, কেউ হয়তো বা ম্যাথে ভালো, এই একটা সমস্যা। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে সবাই এই 99% মানুষ বেশি সাধারণ জ্ঞান পড়ে। কিন্তু এরা সেই বেশি সাধারণ জ্ঞান না পড়ে, যে ইংলিশটা পারতো সে গণিতে ফোকাস করুক, যে গণিত পারতো সে ইংলিশে ভালো ফোকাস করুক। ঠিক আছে, যদি এই ব্যালেন্সটা করে, তাহলে কিন্তু বেশি মানুষ ব্যর্থ হয় না। তাহলে ব্যর্থতার মূল কারণ হচ্ছে এটাই, যে আপনার গণিত ইংলিশ দুইটাই সমান তালে ভালো না হওয়া। এই দুটাতে সমান তালে ভালো হইতে হবে। এরপর বাংলাতে ভালো হইতে হবে। তারপর আপনি বা সাধারণ জ্ঞান নিয়ে যা মনে করে তা করেন। ঠিক আছে, কিন্তু আগে এই ধরনের রিকোয়ারমেন্টগুলা পূরণ করে এরপর আপনাকে সামনের দিকে যাইতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমি মানে সাধারণ জ্ঞান বলতে গেলে এখন পর্যন্ত পড়ি না। কিন্তু আপনি জানেন যে সাধারণ জ্ঞান আমি যখন ধরবো, তখন প্রচুর পরিমাণে ধরবো। কারণ আমি এখন সাধারণ জ্ঞান পড়লে আমার মাথায় আসে আমি তো ফ্রি হ্যান্ডিং জানি না। মানে আমি বিশ্বাস করেন, বই ধরলে আমার মাথায় আসে যে আমি এখনো পৃষ্ঠার পর পৃষ্ঠা ফ্রি হ্যান্ডিং জানি না। এখন আমার টার্গেট হচ্ছে ফ্রিলি পাস না, আমার টার্গেট হচ্ছে ক্যাডার হওয়া। তাহলে আমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে এটা তো 2 মাসে সম্ভব না। তাহলে এটা আমাকে 1 বছর টাইম দিতে হবে। তাহলে আমার আগে ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে, দেন এরপর আমি যা মনে করি তা করি। কারণ হচ্ছে ইংলিশে আমি খারাপ করলে তো শেষ। মানে খুব ভালো হওয়ার জন্য না, মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার জন্য যা দরকার,
অতটুকু আপনাকে পড়াশোনা করতে হবে। তো ওই যে বললাম, আর না হলেও ওই তারেক ভাইয়ের মতো অবস্থা হবে, যে প্রচণ্ড পরিমাণে মনোযোগ দিয়ে পড়লেও দিন শেষে ভালো একটা জব পায় নাই। পরে উনি ওই ল কলেজ থেকে ওকালতি করছে। তো যাই হোক, যে এটাই হচ্ছে মানে আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য। তো আমি দেখবেন যে আমাদের গ্রুপের যেই মূল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইংলিশের উপর ভালো বেসিক নিয়ে কথা বলা, গণিতের বেসিক নিয়ে কথা বলা, এগুলা কিন্তু হবে। কিন্তু দেখবেন যে মাঝে, মাঝে আমি একটু গ্রুপ থেকে একটু দূরে থাকি বা ইয়ে করি, বা আমি খুব একটা আসি নাই বা এরকম। তো এটা ব্যস্ততার কারণ। আরেকটা কারণ হচ্ছে এটাই যে, যে আপনাদের মধ্যে থেকে সিরিয়াস মানুষদেরকে টেস্ট করা। সাধারণত আমি এটা করি যে আমার পাশে যারা আছে ওদেরকে আমি মাঝে, মাঝে ছাড় দিয়ে দিই। যে আমার বোন আছে, মাঝে, মাঝে খোঁজখবর নেই না, ছাড় দিয়ে দেই। মানে আমি ছাড় দিয়ে দেখি যে সে আসলে কতটুকু অ্যাক্টিভ। মানে তাকে ছাড় দিলে সে কি নিজ জায়গায় মানে আলটু-ফালটু করে সময় নষ্ট করে, নাকি সে নিজের কাজটা করতে পারে। এটাই বুঝি যে মানুষকে ধরেন যেটা ভবিষ্যৎ জীবনে বিয়ে-শাদী করলে তো আমার আমার পার্টনার যে থাকবে তাকে আমি মানে মাঝে, মাঝে তার কথা শুনবো। মাঝে, মাঝে তাকে তার গণ্ডিতে ছেড়ে দেব। তখন আমি বুঝবো যে তার মানসিকতা কিরকম। এইজন্য যে আপনি একটা মানুষকে যদি টাইট দিয়ে আপনি নিজের কাছেই সবসময় রেখে দেন, তাহলে আপনি বুঝবেন না যে তার মানসিকতাটা কিরকম। কিন্তু আপনি যখন তাকে বিভিন্ন জায়গায় ছাড় দিয়ে দিবেন, তার খায়েশ মতো কাজ করার জন্য তাকে ছেড়ে দিবেন, তখন আপনি তার মেন্টালিটি বুঝবেন। তো এই জন্যই মাঝে, মাঝে আমি এখানে বা গ্রুপে বা এই জন্য মাঝে, মাঝে কড়াকড়ি না করে বা কথাবার্তা বা ধরেন যে কি বলা যায়? যে মাঝে, মাঝে সবসময় উৎসাহ না দিয়ে একটু চুপ থেকে দেখি যে আসলে এই কারা নিজেদের মতো করে আগাচ্ছে। আমার বোনের ক্ষেত্রে এটা বেশি আমি এপ্লাই করি। মানে মাঝে, মাঝে টাইট দিয়ে আবার লুজ করে দেখি যে, যে সে কি আসলেই যে ক্যাডার হইতে চাচ্ছে কিনা? সে আসলেই ভালো চাকরি করতে চাচ্ছে কিনা? কারণ যেই ক্যাডার হইতে চাবে, যে ভালো চাকরি করতে চাইবে তাকে কেউ ঠেলা লাগবে না। সে নিজের মতো করে চলবে। নিজের মতো করে অবশ্যই কাজগুলা করবে। কিন্তু যার ইচ্ছা নাই তাকে সেই জিনিসটা দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। ঠিক আছে? তো এইজন্য বলি যে আপনাদের আগেই যে বলি যে ক্যাডার হওয়ার পিছনে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আপনি। মানে আপনার ইচ্ছা নাই। একদম ডেফিনিটলি। এটা যে কেউ যদি পরে ভিডিওটা শুনলে বলবেন যে মূল সমস্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার ইচ্ছা নাই। কারণ ইচ্ছা থাকলে আপনার উপায় এমনি আল্লাহর রহমতে বের হয়ে যাবে। কারণ হচ্ছে ডিগ্রি করে মানুষ যদি বিসিএস ক্যাডার হয় তাহলে আপনি বের হবেন না কেন? আপনি তো অনার্স পাস। আপনার যদি ইচ্ছা থাকে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন। আপনার ইচ্ছা থাকলে আপনি গণিত শিখবেন। আপনি ইচ্ছা থাকলে আপনি খোঁজ করবেন যে কোথায় এটা সমাধানটা পাওয়া যায়। কিন্তু আপনার ইচ্ছা না থাকলে তো আপনাকে কেউ দিলেও হবে না। যেমন আমাদের এখানে সাধারণত আমাদের এখানে যেই ইংলিশে আমরা যতটুকু ডেপলি আলোচনা করি, এটা অন্য কোনো জায়গায় পাবেন না। ঠিক আছে? কোচিংয়ে ভর্তি হলে এটা সম্ভব না। ইম্পসিবল এটা। কিন্তু তারপরে দেখবেন যে এখানে কয়জন মানুষ অ্যাক্টিভ, কথা বুঝছেন কিনা? তো দেখেন এই যে বললাম যে এখানে মেক্সিমাম মানুষের যেটা সমস্যা আমার আপনার সবার, সেটা হচ্ছে আসলে আমরা চাই না নিজেদের লাইফটাকে সুন্দর করার জন্য। কথা বুঝছেন? এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার কাছে মনে হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা না। এছাড়া আর সকল সমস্যা যদি থেকেও থাকে, ওগুলা সমাধান আছে। কিন্তু এই জিনিসটার কোনো সমাধান নাই। যে আপনার ইচ্ছা করে না, এইজন্য আপনাকে কেউ ইচ্ছা করায়ে দিবে, এই জিনিসটার কোনো সমাধান নাই। এই জিনিসটার সমাধান আপনাকে নিজেই করতে হবে। কেউ পারবে না। তার মানে কি আপনাকে ক্যাডার হওয়ার ইচ্ছা বা ভালো জব করার ইচ্ছা, এই ইচ্ছাটা আপনার মনের মধ্যে যদি থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেমে পড়বেন না। ঠিক আছে? কিন্তু যদি ইচ্ছাটা না থাকে তখনই দেখবেন যে হাজারটা প্রবলেম আপনার সামনে চলে আসছে। তো যাই হোক, যে অনেকদিন পরে তো আপনাদের সাথে কথাবার্তা হয় না, তো এজন্য বললাম। তো এখানে দেখেন যে নন ফাইনিট, আমরা আজকে আমাদের টপিকটা হচ্ছে জিরান্ট পার্টিসিপল ভার্বাল নাউন। তো এখন জিরান্ট এটা আসছে কোন জায়গা থেকে? এটার উৎপত্তিটা কোথায়? এটার উৎপত্তি হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব আবার কোন জায়গা থেকে আসছে? তাহলে নন ফাইনিট ভার্ব আসছে ভার্ব থেকে। তাহলে ভার্বের দুইটা রূপ, একটা হচ্ছে ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট। তো আমরা ফাইনিট নিয়ে অনেক আলোচনা করছি, অনেক পিছন থেকে এই পর্যন্ত, এর আগের প্রেজেন্টেশন পর্যন্ত, গ্রামারে যে প্রেজেন্টেশন লাস্ট হয়েছে রাইট ফর্ম অফ ভার্বে, সেই পর্যন্ত আমরা নন ফাইনিট ভার্ব নিয়ে অনেক আলোচনা করছি। এখন আমরা আজকে ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব। এখন আপনাকে দেখতে হবে যে ভার্বের ক্লাসিফিকেশনটা আগে দেখেন। তার মানে আমরা দেখলাম যে জিরান পার্টিসিপল ফর্ব ঠিক আছে, তবে তার তার বাপ কে, বা তার বাপ হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখন নন ফাইনিট ভার্বের সাথে তাহলে নন ফাইনিট ভার্ব কই থেকে আসছে? ভার্ব থেকে আসছে। তাহলে এখন ভার্বের সম্বন্ধে আপনি আবার একটু মাথাটা একটু ঝালাইয়া নেন, এরপরে আবার আমরা শুরু করব। তাহলে আমরা আমাদের পিছনের যেসব প্রেজেন্টেশনগুলো আছে ওখান থেকে আমরা ভার্বের যে রূপগুলা, ভার্বের যে ধরনগুলা, সেগুলো আমরা বের করব। এই যে দেখেন, এই খাতাটা, এই নোটটা আপনাদের কাছে আছে। দেখেন, আমরা আজকে একটু পিছনের অনেক কিছু টেনে নিয়ে আসবো। দেখেন,
যে এই হচ্ছে ভার্ব। তো ভার্ব হচ্ছে ফাইনিট, নন ফাইনিট। তো এই যে ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। তো ফাইনিট এবং নন ফাইনিটের মিলে মোট 5 ধরনের ভার্ব আছে। এর মধ্যে একটা ভার্ব হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। ভার্বের ফার্স্ট ফর্ম, এটাও ফাইনিট ভার্ব। কিন্তু ভার্বের পার্টিসিপাল ফর্ম যেটা গন মানে বি3, এটা নন ফাইনিট। এই যে গোয়িং, ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা নন ফাইনিট। আর টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, এটাও নন ফাইনিট। তাহলে আমরা দেখলাম যে নন ফাইনিট হচ্ছে 3 প্রকার। 3টা ভার্ব হচ্ছে নন ফাইনিট। একটা হচ্ছে আপনার কি বলে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলা থেকে। আমার নেটওয়ার্কের সমস্যা মনে সবাই হয়। হ্যাঁ, কেটে যে আবার ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এই হচ্ছে আপনার ফাইনিট ভার্বের রূপগুলা, মানে ফাইনিট আর নন ফাইনিটের মধ্যে ক্লাসিফিকেশন। তাহলে আপনাকে যদি বলে যে নন ফাইনিট কি কি, নন ফাইনিট ভার্বগুলা কি কি, তাহলে বলবেন আপনি জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ওই যে আইজিভি, মানে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ হচ্ছে এগুলো নন ফাইনিট। এখন তো সাধারণত আমরা জানি ভার্বের সাথে যদি আপনি এই যে আমরা জিরান্ট যেটা বলি, যে ভার্বের সাথে যদি আপনার আইএনজি যোগ হয়, এই যে ভার্ব প্লাস, এটা সাধারণত এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় তখন সেটাকে আসলে জিরান্ট বলে, তখন এটা নাউনের মতো কাজ করে, নাউন। এখন শোনেন, ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সেটা নাউনের মতো কাজ করে তখন সেটাকে জিরান্ট বলা হয়। তবে জিরান্ট হচ্ছে এরকম একটা ভার্ব যার মধ্যে ভার্বের অ্যাকশনটা থেকে যায়, মানে যার মধ্যে ভার্বের অ্যাকশন থেকে যায়, মানে নাউন থাকলেও তার মধ্যে ভার্বের যে অ্যাকশনটা সেটা আছে। যেমন সুইমিং, এটা একটা জিরান্ট। আবার এটা আপনার পার্টিসিপলও হতে পারে, সেটা আমরা দেখাবো। তো ভার্ব প্লাস আইএনজি হইলে তাহলে জিরান্ট হচ্ছে এমন একটা নন ফাইনিট ভার্ব, একটা বা ভার্বাল নাউন, আচ্ছা ভার্বাল নাউনের পরে আসতেছি। এমন একটা নন ফাইনিট ভার্ব, জিরান্ড হচ্ছে এমন একটা নন ফাইনিট ভার্ব যার মধ্যে নাউনের যেটা নাউন হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউন হয়, মানে জিরান্ড হয়। আর জিরান্ড হচ্ছে এমন একটা নন ফাইনিটিভ ভার্ব যার মধ্যে নাউনও আছে, মানে যে নাউন হিসেবে ব্যবহার হয়, তবে তার মধ্যে ভার্বের ফোর্সটা বিদ্যমান। যেমন সুইমিং, সুইমিং শুনলে আপনি বুঝেন যে এটা একটা নাউন, সাঁতার কাটা। তবে এটার মধ্যে ভার্বের একটা ফোর্স আছে, কেউ এই মুহূর্তে সাঁতার কাটতেছে, এটাকেই বলা হয় জিরান্ট। তার মানে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন সেটাকে জিরান্ট বলে। আর এটার মধ্যে ভার্বের একটা অ্যাকশন থেকে যাবে, এটাকে বলে জিরান্ট। এবার বুঝতে হবে জিরান্ট হচ্ছে নাউনের ইকুইভ্যালেন্ট, মানে নাউন আর জিরান্ট মানে মানে ধরেন যে মানে সহদরারি, ঠিক আছে, যে নাউন আর জিরান ভাই ভাই। তাহলে নাউন যেখানে বুঝতে পারবে জিরান ঠিক সেই জায়গাগুলোতে বুঝতে পারবে। যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা একটা আপনার নন ফাইনিট ভার্ব, মানে এটা একটা জিরান্ট হয় যেটা নাউনের মতো কাজ করে। তাহলে নাউনের মতো কাজ করলে হইলে মানে জিরান্ট ইকুয়াল টু নাউন যদি হয়, তাহলে নাউন যেখানে যেখানে বসতে পারে জিরান্ট সেখানে সেখানে বসতে পারে। এখন আপনাদেরকে একদম বেসিকের, একদম আমাদের প্রথম যে প্রেজেন্টেশনটা হয়েছিল সেখানে আমি লিখে দিছিলাম নোটের মধ্যে যে নাউন কোন কোন জায়গায় বসে। দেখেন এখন আমাদের কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হবে, মানে আমাদের বেসিকগুলো কিন্তু আমরা আগে দিয়ে দিছি, ঠিক আছে, ওই বেসিকগুলো এখন প্রচুর পরিমাণে রিপিট হবে। তো এই জন্য ওগুলা আবার এখন এই জন্য তো বললাম যে সবচাইতে সুবর্ণ সুযোগ আমাদের সামনে এখন গ্রামারটাকে ভালো করে পড়ার। দেখেন এখন আমরা দেখতেছি যে নাউন কোন কোন জায়গায় বসতে পারে। তো নাউন সাধারণত দেখেন, তো নাউন কোন কোন জায়গায় বসতে পারে সেই বিষয়গুলো এখন আমরা এখানে আসতেছি। তো দেখেন যে পজিশন, সাবজেক্ট পজিশনে যা যা বসতে পারে। তো আপনারা জানেন যে সাবজেক্ট পজিশনে নাউন ছাড়া আর কোনো কিছু বসে না। সাবজেক্ট পজিশনে নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু বসে না। এটা একটু মাথায় রাখছেন যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যা বসে সবই নাউন। তাহলে আপনি নাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট, যেমন নাউন ফ্রেশ, নাউন ক্লোজ, তারপর হচ্ছে আপনার নাউন প্রোনাউন, এগুলো সব নাউন ইকুইভ্যালেন্ট। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যা বসবে সবকিছু নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। এখন আমরা দেখতেছি যে সাবজেক্ট পজিশনে কি কি বসতে পারে। এই যে দেখেন সাবজেক্ট পজিশনে
সাবজেক্ট পজিশনে যা যা বলতে পারে, যে দেখেন নাউন সাবজেক্ট পজিশনে বসতে পারে। এবার নাউন ফ্রেজ সাবজেক্ট পজিশনে বসতে পারে, তাহলে নাউন ফ্রেজ খেয়াল করবেন যে নাউন ফ্রেজ সাবজেক্ট পজিশনে বসতে পারে, প্রোনাউন সাবজেক্ট পজিশনে বসতে পারে, তবে রেসিপ্রোকাল এবং আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট পজিশনে বসতে পারে না। এই বেসিকগুলো কিন্তু সামনে লাগবে। আমি একটু পিছনের থেকে একটু রিভিউ করে এরপরে সামনের দিকে যাব। এরপরে দেখেন এই যে এটাকে বলা হয় ভার্বাল নাউন। এই নাউনটা আমরা একটু পরে আসতে হবে। এটা হচ্ছে, তো দেখেন যে ভার্বাল নাউন সম্বন্ধে আমি আগে বলছিলাম, আজকের টপিকেও আছে। ভার্বাল নাউন হচ্ছে প্রথমে দা থাকবে, পরে অফ থাকবে। দা এবং অফের মধ্যে যা কিছুই থাকুক সেটা ভার্বাল নাউন। এই যে ধরেন কেউ যদি বলে যে রিডিংটা কি, আপনি এখানে জিরান বলতে পারবেন না, আপনি এখানে ভার্বাল নাউন বলতে হবে, কারণ সামনে দা পরে অফ এর মাঝখানে যাই থাকবে সেটা ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। আপনার এই যে দেখেন এই যে ওয়াকিং, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এই যে দেখেন ওয়াকিং, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, এটা একটা জিরান্ট, তাহলে জিরান্ট বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এটাকে বলা হয় জিরান্ট ফ্রেজ। এই যে দেখেন সাবজেক্টের আগে যা বসে পুরোটা হচ্ছে নাউন, সাবজেক্টের আগে যা বসে পুরোটা হচ্ছে নাউন। এখন তো নাউনের এখন একাধিক শব্দ যখন আপনার সাবজেক্টের আগে বসে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। আর তার আগে কি আছে, এইটাকে আবার জিরান ফ্রেজও বলা যাবে। কেন জিরান ফ্রেজ বলা যাবে? কারণ হচ্ছে এই যে দেখেন আইএনজি দিয়ে শুরু হয়েছে, এই যে ওয়াকিং, ওয়াকিং এটা হচ্ছে আইএনজি দিয়ে শুরু হয়েছে, মানে ভার্ব প্লাস আইএনজি, এরপর অনেকগুলো শব্দ, এই জন্য এটা হলো জিরান ফ্রেজ, এটা হচ্ছে জিরান। তো যাই হোক, আর এই যে দেখেন এরপরে নাউন ক্লোজ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এই কথাগুলো আমরা পিছনের দিকে বলছিলাম, এগুলো বারবার বলবেন। এরপরে আপনার দেখেন ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তারপরে তো এগুলো হচ্ছে সাবজেক্টের পজিশন। তো এখন আমরা আজকের টপিকটার মধ্যে যাচ্ছি। দেখেন এদিকে দেখেন যে পজিশন অফ জিরান্ট, তাহলে আপনি বুঝতেছেন যে জিরান্ট যেহেতু নাউন, তাহলে জিরান্ট যেহেতু নাউন, তাহলে আপনার নাউন যেখানে যেখানে বসতে পারবে সেখানে সেখানে জিরান্টও বসতে পারে। এখন আমি যদি আপনাদেরকে হালকা একটু রিমাইন্ড করি পিছনের দিকে, যে নাউন কোন কোন জায়গায় বসতে পারে, কেউ একটু শেয়ার করেন নাউন কোন কোন জায়গায় বসতে পারে। এই নাউনের আপনার ফরমেশন গুলা, নাউনের যেই পজিশন গুলাও কিন্তু বলে দেওয়া আছে, আমি সেটাই বের করতেছি, আপনারা বলেন, তুই একজন বলেন যে নাউন কোথায় কোথায় বসতে পারে। ভাই নাউন হচ্ছে ভাই সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে। আর আর কোন কোন জায়গায় আরো আছে, চিন্তা করেন, আপনাদের ব্রেনে একটু কাজ করেন, আমি একটু টপিকটা বের করি। ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসতে পারে, হ্যাঁ, বা খুব যে প্রিপজিশনাল পরে বসতে পারে। আমাদের কি রহমা আর শেফু বলতেছেন? জি ভাইয়া। আপনি আবার বলেন তো, মানে কি কি বলছেন আবার বলেন তো। আর শেফু আছেন? আপনার গুলো হইছে হইছে, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই, আপনি আবার বলেন, আপনার আবার একটু শুনতে চাচ্ছি। ওই ভাইয়া, that is so ভাইয়া। হ্যাঁ, নেটওয়ার্কে একটু প্রবলেম আপনার, এখন কি বলতে পারবেন না? না। ও জি আচ্ছা, ভাইয়া, ওনার প্রিপজিশনের পরে বসতে পারে। ট্রানজিটিভ ভার্বের এইটা আপনাদেরকে এই নাউনের পজিশনটা লিখে মানে বলছিলাম না, বা আমাদের নোটে আছে কিনা আপনারা? জি ভাইয়া বলছিলেন। হ্যাঁ, জি এই ভাইয়া যে আছে নোটে। আমি এটাই খুঁজতেছি, এইটাই হচ্ছে যে পজিশন অফ নাউন। এইটা আপনি বুঝতে আর জিরান বোঝা লাগবে না, শেষ। এই জন্য আমি পিছন থেকে একটু বের করছি এটা। এখন দেখেন যে আমাদের রমা আর সে আপু, উনি আমার বোন, ও ডিসকানেক্ট হয়ে গেছে, ওর মনে হয় হয়তো ওয়াইফাইতে প্রবলেম। তো দেখেন যে আহ, আমরা বলছিলাম যে জিরান্ট হচ্ছে নাউন, সোজা কথা। নাউন আর জিরান্ট ভাই ভাই, তারা নাউন যেখানে বসতে পারে জিরান্ট সেখানে বসতে পারবে। এখন আপনি নাউনের পজিশনগুলো যদি জানেন, তাহলে জিরান্ট আপনার আর পড়া লাগবে না, মানে আপনি বুঝে যাবেন যে এটা জিরান্ট। 90% কাজ শেষ। এখন দেখেন যে এইভাবে আমরা কাজ করব, যে পজিশন অফ নাউন কি বলছে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখেন ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, ইকুয়াল টু জিরানো বসতে পারবে। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, এবার আপনাকে বুঝতে হবে ট্রানজিটিভ ভার্ব কি।
যে সকল ভার্ব কার্য সম্পাদন করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। এখন আপনি তাকে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তর পান তাহলে সেটা অবজেক্ট হবে, যদি না পান তাহলে সেটা অবজেক্ট না। তাহলে ভার্বের পরে যদি আপনি ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারেন তাহলে সেটা অবজেক্ট, আর যদি না হয় তাহলে অবজেক্ট না। এবং আরেকটা আছে যে ইট দ্বারা রিপ্লেস, মানে ভার্বের পরে যদি আপনি ইট বসাতে পারেন তাহলে সেটাও আপনার কি অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট মানে নাউন, নাউন মানে জিরান্ড। এবার দেখেন লিঙ্কিং ভার্বের ইনকমপ্লিট ভার্ব হিসেবে দেখেন লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব জিনিসটা বুঝতে হবে। লিঙ্কিং ভার্ব বোঝার আগে আপনাকে বুঝতে হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট পজিশনে যে বসে আছে আর ভার্বের পরে যে বসে আছে সে যদি সমান সমান হয়, হি ইকুয়াল ম্যাড, হি ওয়েন্ট ম্যাড, হি ইকুয়াল ম্যাড, তাহলে হি আর ম্যাড দুইজন একই। তাহলে এটা এই যে এই ম্যাড হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝখানে কিন্তু লিঙ্কিং ভার্ব বসে। সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আপনাকে মাথায় রাখতে হবে কমপ্লিমেন্ট কিন্তু নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। কমপ্লিমেন্ট এটা মাথায় রাখতে হবে, কমপ্লিমেন্ট কিন্তু নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। কমপ্লিমেন্ট নিয়ে আমরা সামনে আরো বেশি আলোচনা করব, পিছনে আলোচনা করছিলাম। এটা মাথায় রাখবেন, কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। তাহলে এটা হলো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে আপনার অ্যাডজেক্টিভও হতে পারে আবার নাউনও হতে পারে। সেটা নির্ভর, সেটা বোঝার জন্য সামনের দিকে আপনাকে সামনের দিকে আমরা আগেই, তখন আপনি বুঝবেন যে এখানে আপনার লিঙ্ক মানে কখন লিঙ্কিং ভার্বের পরে কখন নাউন হবে কখন অ্যাডজেক্টিভ, মানে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ সেটা আমরা বুঝলেই কাজ শেষ। তাহলে এটা আপনি এতটুকু মাথায় রাখেন, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট আর ভার্বের পরে যে বসে থাকে সে যদি সমান হয় তাহলে সেটা কমপ্লিমেন্ট। এবার হচ্ছে পজিশন অফ অবজেক্ট। তাহলে সরি, প্রিপজিশনের পরে অবজেক্ট হিসেবে বসে। প্রিপজিশনের পরে অবজেক্ট দেখেন, এই যে অফ, অফ এর পরে মিল্ক, তার মানে প্রিপজিশনের পরে জিরান্ড বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে জিরান্ড বসতে পারে নাউন হিসেবে, নাউন হিসেবে বসবে, অ্যাডজেক্টিভ হিসেবে না। আর এবার ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। আর্টিকেল এবং অ্যাপোজিটিভ বা ডিটারমিনারের পরে আর্টিকেল, পসেসিভ বা ডিটারমিনার, আর্টিকেল, পসেসিভ, ডিটারমিনার এগুলোর পরে নাউন হয়, এগুলোর পরে জিরান্ড হবে। তাহলে পসেসিভের পরে আর্টিকেলের পরে একটা মাত্র ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটাকে আপনি জিরান্ড বলে ফেলবেন। ঠিক আছে, এর চাইতে সোজা জিনিস আর কিছু নাই। মানে আপনি একটার সাথে একটা কানেক্ট করে করে পড়বেন, লিঙ্ক আপ করে পড়লে আর আপনার সমস্যা হবে না। এরপরে আপনার দেখেন বলছে যে অ্যাপোজিটিভ হিসেবে জিরান্ড বসতে পারে, কিন্তু অ্যাপোজিটিভ হিসেবে অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসতে পারে। এখন ধরেন যদি কোনো একটা বাক্যে আপনার অ্যাপোজিটিভ হিসেবে জিরান্ডিয়াল ফ্রেজ বসছে তখন আপনি এটাকে, মানে এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে তখন আপনি এটাকে জিরান্ড বলবেন। মানে ধরেন যে এটা যদি এরকম হতো রাইটিং এরকম দিয়ে শুরু, তখন সেটাকে আপনি জিরান্ড বলে ফেলতেন, কারণ যদি সেটা অ্যাপোজিটিভ হয়। আর অ্যাপোজিটিভ অবশ্যই এইভাবে তোমার আপনার ইয়ে দিয়ে থাকে, মানে কমা দিয়ে থাকে, মাঝে মাঝে কমা দিয়ে থাকেও না। তো এই হচ্ছে নাউনের পজিশন। আচ্ছা, এখন আমরা এবার জিরান্ডের পজিশনটার দিকে খেয়াল করেন। দেখেন, এবার দেখেন এই হচ্ছে ভার্ব ইজ, আচ্ছা এটা হচ্ছে ভার্ব। এখন বলেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা ফ্রেশ নাকি ক্লোজ বলেন? আজকে কিন্তু পার্টিসিপেট করতে হবে আপনাদেরকে। এখান থেকে হ্যাঁ ফ্রেশ, ফ্রেশ। এখন বলতে পারবেন এবার কি ফ্রেশ? নাউন ফ্রেশ। নাউন ফ্রেজ। তো মনে রাখবেন নাউন ফ্রেজ অথবা নাউন, নাউন ফ্রেজ অথবা নাউন যেটাই হোক এগুলো হিসেবে জিরান বসতে পারে। তাহলে এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, মাথায় রাখেন। এই পুরোটা হচ্ছে, আমি দেখেন আমি অনেকগুলো ব্যাখ্যা দিতে পারবো এটাকে নিয়ে। এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজ হিসেবে জিরান বসে, মানে জিরান্ডিয়াল ফ্রেজ হিসেবে এটা জিরান্ড। তাহলে এটা জিরান্ড। আমি আরেকটা ব্যাখ্যা আপনাকে দিতে পারবো, আপনাদেরকে এগুলো আমি এখানে বলছিলাম, আপনারা হয়তো ভুলে যেতে পারেন যে ভার্বের পরে যদি অনেকগুলো শব্দ থাকে এর মধ্যে আপনাকে দেখতে হবে প্রথম, এটা আপনার যদি বলে যে এটার মধ্যে প্রথম অবজেক্ট কোনটা, আপনাকে সরি রিয়েল সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে প্রথম প্রিপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট বলে। আচ্ছা, এরকম একটা রুলস বলছিলাম কিনা মনে আছে আপনাদের, যে প্রথম প্রিপোজিশনের আগে যে থাকবে সেটা সাবজেক্ট। এই হলো রাইট ফ্রম ভার্বে পড়েছিলেন হ্যাঁ, ভাই। এই হলো প্রথম প্রিপোজিশন। দেখেন এই হলো প্রথম প্রিপোজিশন, তার আগে যে বসবে সেই রিয়েল সাবজেক্ট, তার মানে এটা সাবজেক্ট।
এইভাবে ব্যাখ্যা দেওয়া যায়। এটা একটা নাউন ফ্রেজ, এই জন্য এটা জিরান্ট। এটা একটা নাউন ফ্রেজ হিসেবে, তো নাউন ফ্রেজ হিসেবে জিরান্ট বসে, হতে পারে। এটা জিরান্ডিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ মানে জিরান্ডিয়াল ফ্রেজ, সেই হিসাবে এটা জিরান্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই যে ভার্বের সাবজেক্ট রূপে নাউন ফ্রেজ বসছে, আর নাউন ফ্রেজটা একটা বিশেষ রূপ হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ। এই যে জিরান্ট দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা জিরান্ট ফ্রেজও বলতে পারবো। আবার অন্যভাবে আমরা বলতে পারবো এই যে ইন হচ্ছে এখানে মূল প্রিপজিশন, তার আগে রিয়েল সাবজেক্ট হিসেবে ওয়ার্কিং। তাহলে আমরা দেখলাম যে এটা আসলে নাউনের পজিশনে বসে আছে, এই যে সাবজেক্টের পজিশনে বসে আছে, এই জন্য এটা একটা জিরান্ট। শেষ, কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা করে 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 পড়েন, দেখবেন যে পরীক্ষার হলে আপনাকে কনফিউশনে কেউ ফেলাই দেবে না। এবার দেখেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা তো বুঝাই যায় যে এটা কি হবে, তাই না? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে আপনার সাবজেক্ট পজিশনে বসে আছে, এলো ভার্ব, তার আগে সাবজেক্ট, তাহলে এটা জিরান্ট। এবার হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, তাহলে দেখেন এখানে এখানে বলেন তো এই যে পার্কিংটা কি? জিরান ভাই। ব্যাখ্যা করেন, সমস্যা নেই, করেন। ভাই প্রথমত ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর তারপরে হচ্ছে পার্কিং এর পরে হচ্ছে একটা ভার্ব আছে, ইজ আছে। হি ফাউন্ড ইট বলা যায়, হ্যাঁ, ওই যে ইট দ্বারা রিপ্লেস হয়, আর ইজ আছে, তো ইজের তো একটা সাবজেক্ট লাগবে, তাই না? কিন্তু এই বাক্যটাতে কি করছে জানেন, এখানে একটা দ্যাট আছে, এই দ্যাটটা উজ্জ্বল অবস্থায় আছে, কারণ দ্যাট দিয়ে এখানে এটা কিছু সংযুক্ত করছে, দুইটা ক্লোজারই। তাহলে এই একটা ক্লোজ, এই যে হি ফাউন্ড একটা ক্লোজ, দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট এটা একটা ক্লোজ। এই সেকেন্ড ক্লোজের ভার্ব হচ্ছে ইজ, তার সাবজেক্ট হিসেবে পার্কিং করছে, এটা একটা জিরান্ট। ঠিক আছে, তাহলে এগুলা কি সবগুলো হচ্ছে আপনার জিরান্ট। এখানে যেই কটা উদাহরণ আছে, আপনি এই সবগুলো উদাহরণ যদি মাথায় রাখতে পারেন, আমি দেখেন যে রুলস না লিখে উদাহরণ লিখতেছি, আপনার যত টাফ লেভেলের জিরান পার্টিসিপল থেকে প্রশ্ন করে আপনি পারবেন। এখানে 10 থেকে 10টার উপরে ফেজ আছে, আরো বেশি, আরো কিছু অ্যাড করতে হবে। ইট হ্যাজ স্টপড রেইনিং, এইটা কি হবে বলেন? এটা কি? ইট হ্যাজ স্টপড, দেখেন আমি ব্যাখ্যা করি, ইট হ্যাজ স্টপড, ইট বলা যায়, ইট দ্বারা রিপ্লেস হয়। জিরান ভাই। হ্যাঁ, এটা একটা জিরান্ট, কারণ এটা অবজেক্ট হিসেবে। তাহলে বোঝা গেল সাবজেক্ট হিসেবে জিরান্ট বসে, সাবজেক্ট পজিশনে, এটা হলো অবজেক্ট হিসেবে জিরান্ট বসে। আপনারা ভিডিওটা আবার দেখে নিজের মতো করে নোট করে নেবেন, অবজেক্ট হিসেবে জিরান্ট বসে। এবার হি স্টার্ট ইট টিচিং, দেখেন হি স্টার্ট ইট, সেটা শুরু করলো, এটা একটা জিরান্ট হয়। ঠিক আছে, কারণ হচ্ছে স্টার্টের পরে ইট দেওয়া যায়, ইট দেওয়া রিপ্লেস হয়, এইভাবে জিরান্ট। এখন কেউ বললো, কেউ একজন ধরেন যে পরীক্ষা হলে একটু কনফিউজ হয়ে গেল, ধরেন যে তার মাথায় এইটা নাই যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব হিসেবে জিরান্ট বসে। আর একটা কথা মনে রাখবেন, জিরান্ট অবজেক্ট নিতে পারে, জিরান্ট কিন্তু অবজেক্ট নিতে পারে। এই যে দেখেন, টিচিং এর অবজেক্ট হচ্ছে জিরান্ট, তো যাই, সরি, টিচিং এর, সরি, জিরান্ট হচ্ছে টিচিং, আর এটার অবজেক্ট হচ্ছে কি, হ্যামলেট। হ্যামলেট হচ্ছে আপনার এটার অবজেক্ট। এখন এখন প্রশ্ন হচ্ছে, এবার বেশি পণ্ডিত যারা আছে, অনেকে ধরেন যে পণ্ডিত না, অনেকে যাদের বেসিকটা একটু দুর্বল, ওরা মনে করে, ওরা মুখস্থ করে এইভাবে যে এইটা হচ্ছে নাউন, তো নাউনের আগে একটা, নাউনের পূর্বে ওয়ার্ড তো অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ওরা আবার এইটা জানে না যে জিরান্ট অবজেক্ট নিতে পারে। এখন দেখেন যে এইটা, এখন ওরা মনে করে এই হচ্ছে নাউন, তো নাউনের আগে তো অ্যাডজেক্টিভ হবে, তাহলে এটাকে আবার অনেকে ভুলবশত অ্যাডজেক্টিভ বলে ফেলে। এখন আপনি তখন পরীক্ষা হলে কি করবেন? মনে রাখবেন, যদি এরকম হয় যে আপনার যদি এই কনফিউশন আসে, তাহলে সেটার একটা উত্তর আছে। তাহলে এইটা যদি প্রেজেন্ট পার্টিসিপল হইতে হয়, দেখেন, মানে নাউনের আগে কি পার্টিসিপল, মানে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে অ্যাডজেক্টিভ হিসেবে আপনার প্রেজেন্ট পার্টিসিপল বসে, অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল বসে। আচ্ছা থাক, আমি আলোচনাটা পরে করবো, এটা বাদ দিলাম, আমরা এখন বেশি হজবরল হয়ে যাবে। তাহলে সোজা কথা বলতেছি, হে স্টার্ট ইট, ইট দ্বারা টিচিংকে রিপ্লেস করা যায়, কিন্তু এটার আরো ব্যাখ্যা আছে, সেটা আমি কিছুক্ষণ পরে দেবো, মানে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখি। এটাকে বলা হয় টিচিং, তাহলে হি স্টার্ট ইট, ইট দ্বারা এটাকে রিপ্লেস করা যায়, এই জন্য এটা আমাদের কি হবে এখানে, এটা হবে জিরান্ট। এবার দেখেন, ডু ইউ এনজয় ইট, ইট দ্বারা আপনি রিপ্লেস করতে পারবেন, এটা জিরান্ট। তো এগুলো সবগুলো অবজেক্ট হিসেবে পড়ছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ট বসে। তাহলে আমাদের প্রথম দুইটা রুলস চলে গেল। এবার দেখেন, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। এখন দেখেন, টুর পরে, প্রিপজিশনের পরে
সবসময় নাউন প্রোনাউন বসে, মাথায় আজীবন ঢুকে রাখবেন এটা। ফ্রি পজিশনের পরে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে। তাহলে এই হলো ফ্রি পজিশন। ফ্রি পজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড বসছে। ফ্রি পজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, আর জিরান্ড হচ্ছে কি নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউনের মতো। এই জন্য টুর পরে আপনি ফ্রি পজিশনের পরে যদি আপনার ভার্ব প্লাস আইএনজি দেখেন তাহলে সেটা জিরান্ড হয়ে যাবে। এবার দেখেন এই যে একটা ফ্রি পজিশন, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি, ঠিক আছে। এই যে দেখেন এই যে ইন, এটা হলো ফ্রি পজিশন, তার পরে একটা এই যে এখানে আর্নিং, এটা হচ্ছে আপনার জিরান্ড। তো এগুলা নিয়ে একটা কনফিউশন হয়, সেটা আমরা পরে আসবো, যে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা জিরান্ড হয়। এগুলো নিয়ে আরো জোরালো ব্যাখ্যা কিছুক্ষণ পরেই পাবেন, আগে নিয়মগুলো বুঝে নেন, এরপরে আমরা কনফিউশনগুলো নিয়ে কথা বলবো। এবার হচ্ছে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। এইবার বলেন তো এটা কি? অবজেক্ট, কমপ্লিমেন্ট, জিরান্ড, ভার্বাল, নাউন, কি হবে এটা? এটা কিন্তু আপনাদের রেঞ্জের মধ্যে, মানে এখন যেটা আলোচনাটা করলাম এটা আপনার রেঞ্জের মধ্যে। মাই ফেভারিট অ্যাক্টিভিটিস, আমার প্রিয় কার্যক্রম বা যেগুলা ইজ রিডিং, তাহলে এটা কি হবে? এই রিডিংটা অবজেক্ট, ভাই জিরান কমপ্লিমেন্ট, ভাই, জিরান্ড নাকি ভার্বাল নাউন? জিরান ভাই, জিরান্ড। তো এখানে খেয়াল করেন, বুঝলি ভাই, এটা কমপ্লিমেন্টের মতো কাজ করে আর কি। অবশ্যই এখানে জিরান্ড, তবে জিরান্ড আর কমপ্লিমেন্ট এখানে, এটা জিরান্ডও আবার কমপ্লিমেন্টও, তবে জিরান্ড হওয়ার আগে সে কমপ্লিমেন্ট, এই জন্য আপনাকে কমপ্লিমেন্ট উত্তর দিতে হবে, এই জন্যই এখানে অপশনগুলো দেওয়া হয়েছে। এটা যদি জিরান্ড ডাইরেক্ট অপশন হতো তাহলে আমি এখানে নিজ দিয়ে জিরান্ড লিখে দিতাম, শুধু অপশনগুলো দিতাম না। দ্য ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে এই হলো আমার ফেভারিট অ্যাক্টিভিটিস, আর এইটা সমান সমান রিডিং। এই দেখেন আমি বললাম যে ভার্বের আগে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট আর ভার্বের পরে যে আছে সে যদি সমান সমান হয় তখন সেটা কমপ্লিমেন্ট। তাহলে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইকুয়াল টু রিডিং, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট। এখন এইটা আগে কমপ্লিমেন্ট, এরপরে জিরান্ড, এটা মাথায় রাখতে হবে আপনাকে। কমপ্লিমেন্ট আর জিরান্ড দুটো একসাথে থাকলে আপনাকে আগে কমপ্লিমেন্ট দিতে হবে, এটা কমপ্লিমেন্ট, এই জন্য জিরান্ড হওয়ার চান্স আছে। কথা বুঝছেন? তো মাস্টার বা বিভিন্ন বইটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিছে, ঠিক আছে। এই যে এই সমস্যাগুলা আপনাদেরকে সমাধান করার জন্যই আমাদের এই গ্রুপ স্টাডি, যাতে এই জিনিসগুলো নিয়ে কনফিউশন না হয়। তাহলে এটা মনে রাখতে হবে, এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে উত্তরটা নিছে মাস্টার বই বা বিভিন্ন বই। এবার দেখেন এরপরে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্ট্রিক। এখন দেখেন ওয়াকিং স্ট্রিক, এই যে দেখেন, তো আর্টিকেলের পরে দেখেন অনেক আমি নিজেই এখানে বলছিলাম, একটা রুলস বলছিলাম যে আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে পরেরটা নাউন, তার আগেটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার কথা। আর আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল বসে, যে পার্টিসিপল। তাহলে তাহলে এটা কিভাবে, এখন এটা সমাধান কি? সেটা হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল বসে, হ্যাঁ। এখন দেখতে হবে যে এই শব্দটা, এই যে ওয়াকিং শব্দটা স্টিককে মডিফাই করতেছে কিনা। অ্যাডজেক্টিভ অবশ্যই কাকে মডিফাই করবে? স্টিককে মডিফাই করতে হবে। অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনকে মডিফাই করতে হবে। দেখেন ওয়াকিং স্টিক মানে ওয়াকিং, হাঁটা কখনো লাঠিকে মডিফাই করে? অবস্থা দোষ গুণ কোনো কিছু বোঝায়? কোনো কিছুই বোঝাচ্ছে না। তার মানে সোজা কথা, নর্মাল সেন্সে ওয়াকিং কখনোই স্টিককে মডিফাই করে না, সো এটা অ্যাডজেক্টিভ হবে না। আর যেহেতু অ্যাডজেক্টিভ হবে না তাহলে পার্টিসিপল হওয়ার সম্ভাবনাই নাই, ঠিক আছে। তো এখন এইটা একভাবে মানে এইভাবে আপনি ব্যাখ্যা দিতে পারেন। ভাই এটা কম্পাউন্ড নাউন হয় না ভাই? হ্যাঁ আমি আসতেছি। সেকেন্ড হচ্ছে দেখেন